লেসন টুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার শাকিল। চলুন এই লেসনটি আমরা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করছি। প্রথমত, আজকের ক্লাসে আমাদের যে বিষয়টি প্রথমে জানতে হবে সেটি হলো, আচ্ছা আমাকে একটু সময় দিন, আমি এটা, আচ্ছা, প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস অফ পি টি খেই। এর পূর্বে আমরা যখন এটাকে পয়ের মতো সাউন্ড করেছিলাম, টয়ের মতো সাউন্ড করেছিলাম, কয়ের মতো সাউন্ড করেছিলাম, কিন্তু আজকে থেকে আমাদের সাউন্ড গুলো কিন্তু পরিবর্তন করতে হবে। যাই হোক, আপনারা শুধু বুঝে নেন যে এটা ফয়ের মতো সাউন্ড হবে, আর টি এটা ঠয়ের মতো সাউন্ড হবে, সি খেই কিউ এটা ঠয়ের মতো খয়ের মতো সাউন্ড হবে। এটা রুলস আছে, আপনাদেরকে আমি রুলস দিব, বেশ কিছু রুলস। সেই রুলস গুলো যদি রপ্ত করতে পারেন তাহলে আপনার আহ, এই স্পোকেনের যে কথাগুলো শুদ্ধ ভাষায় বলবেন আপনি, সেটা অনেকাংশেই কভার হয়ে যাবে। তাহলে এটা হবে ফয়ের মতো সাউন্ড। প্রথমত আপনাদেরকে এক নিঃশ্বাসে একটি করে ওয়ার্ড বলতে হবে। এই প্রত্যেকটা ওয়ার্ডই প্রতি নিঃশ্বাসে একটি করে বলতে হবে। যেমন ফ্যাট, ফিন, ফিক, ফ্যাক, ফিন, ফ্র্যাম, ফোল। আবার আপনি বলবেন, এভাবে কয়েকবার প্র্যাকটিস করবেন, 5 থেকে 10 বার, আপনার মুখের জড়তা দূর করার জন্য। ফ্যাট, ফিন, ফিক, ফ্যাক, ফিন, ফ্র্যাম, ফোল। অবশ্যই আপনাকে সাউন্ড ঠিক রাখতে হবে। এটা কিন্তু অ্যাসপারেটেড সাউন্ড, অর্থাৎ ভিতর থেকে বাতাস বের হবে। মনে আছে কি গতকালকে আমি বলেছিলাম, প্রথমে দুই ঠোঁট একত্র থাকবে, পরে ঠোঁট দুটি ছেড়ে দিবেন। ফ্যাট, ফিন, ফিক, ফ্যাক, ফ্রিং, ফ্র্যাম, ফোল। এরপরে আপনাকে এই ঠ সাউন্ড ঠিক করতে হবে। প্রতি নিঃশ্বাসে একটি করে ওয়ার্ড বলতে হবে। অর্থাৎ আপনি বলবেন ট্যাপ, ঠিন, ঠি, ঠ্যাক, ঠ্যাং, ট্র্যাক, টুইন। ট্যাপ, ঠিন, ঠি, ঠ্যাক, ঠ্যাং, ট্র্যাক, টুইন। এটা আপনি কয়েকবার বলবেন, 5 থেকে 10 বার বলবেন। অবশ্যই প্রতি নিঃশ্বাসে একবার করে কিংবা একটি ওয়ার্ড বলবেন। এরপরটা খয়ের মতো সাউন্ড হবে। খ্যাট, খিন, খি, খ্যাপ, খিং, ক্রু, কুইক। খ্যাট, খিন, খি, খ্যাপ, খিং, ক্রু, কুইক। যখন আপনি এটা এইভাবে বলতে পারবেন, এরপরে আবার নিচের দিকে আসবেন। আসার পর এখানে শুধু আমরা ফ সাউন্ড ঠিক করব। দেখেন, আমরা উপরে পড়েছিলাম যে প্রতি নিঃশ্বাসে একটি করে ওয়ার্ড। এক্ষেত্রে আপনাকে প্রতি নিঃশ্বাসে এই পুরো ওয়ার্ডটি বলতে হবে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। অর্থাৎ আমি 7টা ওয়ার্ড লিখে দিয়েছি আপনাকে। এই 7টা ওয়ার্ড আপনাকে এক নিঃশ্বাসে বলতে হবে। যেমন ফ্যাট, ফিন, ফি, ফ্যাক, ফিন, ফ্রিম, ফুল। ফ্যাট, ফিন, ফি, ফ্যাক, ফিন, ফ্র্যাম, ফুল। ফ্যাট, ফিন, ফি, ফ্যাক, ফিন, ফ্র্যাম, ফুল। আপনার মুখের জড়তা দূর করার জন্য, যাতে আপনি ফ্লুয়েন্সি, একজন বিদেশি ফরেনার কিংবা যারা বিদেশি মানুষ তারা যেভাবে কথা বলে আমরা তাদের মতো কথা বলতে পারি। এটা আপনি, যদি সম্ভব হয় আপনার, যদি কষ্ট হয় তাহলে প্রতি নিঃশ্বাসে আপনি 7টা ওয়ার্ড বলবেন। এরপরে যদি আপনি দেখেন যে আরো ভালো পারেন, তখন আপনি প্রতি নিঃশ্বাসে এটা 5 বার বলার ট্রাই করবেন। যতটুকু সম্ভব আপনি যতটুকু পারেন। অবশ্যই আপনার আবার এটা শ্বাস প্রশ্বাসের জানি ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা থি সাউন্ড ঠিক করব। থি সাউন্ড ঠিক করার জন্য আমরা উপরে পড়েছিলাম যে প্রতি নিঃশ্বাসে একটু করে ওয়ার্ড। এক্ষেত্রে আপনাকে এক নিঃশ্বাসে কিংবা প্রতি নিঃশ্বাসে 7টা ওয়ার্ড বলতে হবে। যেমন ট্যাপ, টিন, টি, ট্যাক, ট্র্যাং, ট্র্যাক, টুইন। ট্যাপ, টিন, টি, ট্যাক, ট্র্যাং, ট্র্যাক, টুইন। আবার বলেন, ট্যাপ, টিন, টি, ট্যাক, ট্র্যাং, ট্র্যাক, টুইন। আপনাদেরকে আমি শীট প্রোভাইড করব, সো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। আপনারা শীট দেখে কিন্তু পড়াশোনা করতে পারবেন। নেক্সট, আমাদের খ সাউন্ড ঠিক রাখতে হবে। যেখানে খেই, সি, খিউ আমরা কয়ের মতো সাউন্ড করেছিলাম, আজ থেকে সেখানে খয়ের মতো সাউন্ড করব আমাদের প্র্যাকটিস পারপাসে। তাহলে প্রতি নিঃশ্বাসে আপনাকে এই 7টি ওয়ার্ড বলতে হবে। যেমন খ্যাট, খিন, খি, খ্যাফ, কিং, ক্রু, কুইক। খ্যাট, খিন, খি, খ্যাফ, কিং, ক্রু, কুইক। খ্যাট, খিন, খি, খ্যাফ, কিং, ক্রু, কুইক। ভিডিওটা অনেক লেন্থি হবে কিংবা দৈর্ঘ্যটা বড় হবে, তাই আমি কয়েকবার দেখাতে যাচ্ছি না, আপনারা নিজেরা পড়ে নিন। প্রায় আজকে আপনাদেরকে আমি 83টি রুলস এর মতো দেবো। সেই রুলস গুলো দেখাতে হবে, ঠাং টুইস্টার দেখাতে হবে, আরো বেশ কিছু আরের সাউন্ড দেখাবো আজকে। অ্যাসপাইরেট সাউন্ডের ফুল ধারণা দেবো। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। এখন আপনাদেরকে কম্বাইন প্র্যাকটিস করতে হবে ফি, থি, খে। আমরা কিন্তু এখন আলাদা আলাদা ভাবে কিংবা ইন্ডিভিজুয়াল ভাবে শিখলাম যে ফিয়ের টাউন, ফিয়ে সরি ফিয়ে, ফিয়ের সাউন্ড, থিয়ের সাউন্ড, খেয়ের সাউন্ড। এখন আপনাকে এটাকে কম্বাইন কিংবা সমন্বয় করতে হবে। আপনি কিভাবে করবেন?
এই বাম পাশ থেকে ডান পাশে যাবেন, আবার ডান পাশ থেকে বাম পাশে আসবেন। দেখেন আপনাদের সুবিধার্থে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে আপনি এই বাম থেকে এখানে যাবেন ডান পর্যন্ত, আবার ডানেরটা এই যে এখান থেকে শুরু করে দিয়েছি বাম পর্যন্ত, আপনাদের পড়ার সুবিধার্থে। এভাবে বলবেন যে ফ্যাট ট্যাপ খ্যাট খ্যাট ট্যাপ ফ্যাট, ফ্যাট ট্যাপ খ্যাট খ্যাট ট্যাপ ফ্যাট। আপনি প্রতি নিঃশ্বাসে প্রথমে একবার বলবেন, যখন একবার পারবেন তখন প্রতি নিঃশ্বাসে আপনি এটা 5 বার বলার ট্রাই করবেন। ফ্যাট ট্যাপ খ্যাট খ্যাট ট্যাপ ফ্যাট, 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 ফ্যাট ট্যাপ খ্যাট খ্যাট ট্যাপ ফ্যাট। আপনাকে দেখে মানুষ হাসাহাসি করবে, আপনার ফ্যামিলি হাসাহাসি করবে, ফ্রেন্ড সার্কেল কিংবা অনেক মানুষ থাকতে পারে হাসাহাসি করতে পারে, ইট ডাজ ম্যাটার, এদিকে আপনাকে লক্ষ্য করা যাবে না। যদি আপনি এদিকে নোটিফাই করেন তাহলে হয়তো আপনার পড়াশোনা হবে না। আমাকে মানুষ অনেক কথাই বলেছে, তারপরে কিন্তু আমি এগুলো প্র্যাকটিস করেছি। নেক্সট, এটা হবে ফিনটিন খিন খিনটিন ফিন, ফিনটিন কিন খিনটিন ফিন, ফিনটিন কিন খিনটিন ফিন, ফিনটিন কিন খিনটিন ফিন, ফিনটিন কিন খিনটিন ফিন। আমি আপনাদেরকে মাত্র 5 থেকে 10 বার পড়তে বলেছি, আমি কিন্তু অনেকবার পড়েছি, এটা হিউজ পরিমাণ, প্রায় কোনো কোনো সময় দেখা যাচ্ছে 30 বার পর্যন্ত পড়ে ফেলছি। সো আমার যে, আমি আশা করি আপনারা ভালো করে পড়বেন এবং ভালো করে পড়তে জানেন। এরপরটা, আচ্ছা আমি একটু ছোট করে বলছি, আমি 1-2 বার করে বলবো, বেশি বলবো না, বেশি বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মানুষ দেখতে চাবে না কিংবা আপনাদের অনেক কষ্ট হতে পারে। ফিটিকি খিটিপি, ফিটিকি খিটিপি, ফিটিকি খিটিপি। এরপরটা ফ্যাক ঠ্যাক খ্যাপ খ্যাপ ট্যাপ ফ্যাক, ফ্যাক ট্যাপ খ্যাপ খ্যাপ ট্যাপ ফ্যাক। সাউন্ড কিন্তু ঠিক রাখতে হবে আপনাকে। এরপরটা ফিং টিং খিং খিং টিং ফিং, 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 ফিং টিং খিং খিং টিং ফিং। 5 বার বলে যাচ্ছি কিংবা 2-3 বার বলে যাচ্ছি, আপনারা এটা এটলিস্ট ন্যূনতম 5 বার বলার ট্রাই করবেন। এরপরটা ফ্র্যাম, ফ্র্যাম ট্র্যাক ক্র্যাক, ক্র্যাক ট্র্যাক ফ্র্যাম, ফ্র্যাম ট্র্যাক ক্র্যাক, ক্র্যাক ট্র্যাক ফ্র্যাম। এরপরটা হচ্ছে কুইক টুইন ফুইল, ফুইল টুইন কুইক, 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 কুইক টুইন ফুইল, ফুইল টুইন কুইক। হয়তো আপনার প্রথমে হবে না, জড়তা থাকবে, আপনি উল্টা পাল্টা হয়ে যাবে, শব্দগুলো উচ্চারণ ঠিক হবে না, তো আপনাকে বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে। 50 বার প্র্যাকটিস করেন, 60 বার প্র্যাকটিস করেন, দেখবেন আপনার মুখের জড়তা দূর হয়ে গেছে, আপনি আমাদের চেয়ে আর ভালো করে পড়তে পারবেন। এরপরটা প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস অফ এস পি টি কে। এখানে এটা হবে নন অ্যাসপারেটেড সাউন্ড। এখানে একটা রুলস এর মতো কাজ করে, যদিও কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি রুলস দেবো। সেটা হচ্ছে এস এর পর যদি পি আসে বা ফি আসে তাহলে সেটা পয়ের মতো, এস এর পর যদি ফি আসে তবে সেটা পয়ের মতো কাজ করে, আর এটাই হয় নন অ্যাসপারেটেড সাউন্ড। গতকাল আমরা পড়েছিলাম এই সম্পর্কে। আপনি শুধু সিম্পল মনে রাখেন যে এস এর পর ফি আসলে সেটা পয়ের মতো কাজ করবে, এস এর পর থি আসলে সেটা টয়ের মতো কাজ করবে, এস এর পর খেই সি কিউ বসলে সেটা কয়ের মতো কাজ করবে। যেমন দেখেন এখানে এস এর পরে ফি এসেছে, তার মানে এটা ফয়ের মতো সাউন্ড হবে না, এটা রুলস অনুযায়ী পয়ের মতো সাউন্ড হবে। তো আপনাকে বলতে হবে স্পিন, স্পেড, স্পোক, স্পিরিটি। প্রতি নিঃশ্বাসে একটি করে বলেন, স্পিন, স্প্যাড, স্পোক, স্পিরিটি। এরপরে এস এর পরে টি আসলে সেটা টয়ের মতো সাউন্ড হয়, তার মানে এটা হবে স্টেপ, স্ট্যাম, স্টেজ, স্ট্যাপ, স্টেপ, স্টেপ, স্ট্যাম, স্টেজ, স্ট্যাপ। প্রতি নিঃশ্বাসে একটি করে বলবেন, এভাবে আপনি 5 থেকে 10 বার প্র্যাকটিস করবেন। এরপরে এস এর পর খেই সি কিউ আসলে সেটা কয়ের মতো সাউন্ড হয়, যেমন স্ক্যান, স্কুপ, স্কিন, স্কোয়া, স্ক্যান, স্কু, স্কিপ, স্কোয়া, স্ক্যাপ, স্কু, স্কিন, স্কোয়া। আপনি সাউন্ড ঠিক রাখার ট্রাই করবেন, কোনো ক্রমে যাতে সাউন্ড গুলো ব্যতিক্রম না হয়। তবে আমরা মানুষ, স্বাভাবিকভাবে বলতে গেলে একটু ব্যতিক্রম হতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা আমাকে আপনারা বলেন যে এই পর্যন্ত বুঝেছেন কিনা, যতটুকু আপনাদেরকে আমি দেখালাম আপাতত। যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে সাড়া দেন, লিখেন ইয়েস। যদি না বুঝেন তাহলে আমাকে লেখেন নো, আমি বুঝে নেবো যে আপনি এটা বুঝেন, আপনাকে আমি আবার বুঝিয়ে দেবো। তা সকলেই বুঝেছেন। আমরা এখন এস এর পর ফি আসলে সেটা পয়ের মতো সাউন্ড হয়, তাই না? আমরা প্রতি নিঃশ্বাসে একটি করে ওয়ার্ড শিখেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রতি নিঃশ্বাসে 4টি ওয়ার্ড শিখতে হবে। যেমন স্পিন, স্প্যাড, স্পোক, স্প্রিটি, স্পিন, স্প্যাড, স্পোক, স্প্রিটি, স্পিন, স্প্যাড, স্পোক, স্প্রিটি। এভাবে আপনি প্রতি নিঃশ্বাসে বা 4টি করে বলার ট্রাই করবেন। 4টি বলা শেষ হলে এক নিঃশ্বাসে, এরপর আপনি প্রতি নিঃশ্বাসে এটা 5 থেকে 10 বার বলার ট্রাই করবেন। যেমন
স্পিন স্প্যাট স্পুক স্পিড, স্পিন স্প্যাট স্পুক স্পিড, স্পিন স্প্যাট স্পুক স্পিড, স্পিন স্প্যাট স্পুক স্পিড। ট্রাই করবেন, আস্তে আস্তে হয়ে যাবে। এরপর একটা এস এর পরে টি আসলে টয়ের মতো সাউন্ড হয়। আপনাকে বলতে হবে স্টেপ স্ট্যাম স্টেজ স্টা, স্টেপ স্ট্যাম স্টেজ স্টা, স্টেপ স্ট্যাম স্টেজ স্টা। আমি মাত্র কয়েকবার বললাম, আসলে ভিডিওটা অনেক বড় হবে আমি যদি বলতে যাই 10 বার, এই জন্য আপনারা পড়ে নেবেন। এরপরেরটা এস এর পরে খেই সি কিউ আসলে সেটা কয়ের মতো সাউন্ড হয়। আপনাকে বলতে হবে স্ক্যান স্কু স্কিন স্কোয়া, স্ক্যান স্কু স্কিন স্কোয়া, স্ক্যান স্কু স্কিন স্কোয়া, স্ক্যান স্কু স্কিন স্কোয়া, স্ক্যান স্কু স্কিন স্কোয়া। এখন আমাদেরকে কম্বাইন প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আগে যেরকম বাম থেকে ডানে গিয়েছিলাম আবার ডান থেকে বামে এসেছি, ঠিক সেম ভাবে এটাও বাম থেকে ডানে যাব, আবার ডানের থেকে বামে আসবো। কিভাবে বলবেন? স্পিন স্টেপ স্ক্যান, স্ক্যান স্টেপ স্পিন, স্পিন স্টেপ স্ক্যান, স্ক্যান স্টেপ স্পিন, স্পিন স্টেপ স্ক্যান, স্ক্যান স্টেপ স্পিন। এরপরটা হবে স্প্যাট স্ট্যাম স্কু, স্কু স্ট্যাম স্প্যাট, স্প্যাট স্ট্যাম স্কু, স্কু স্ট্যাম স্প্যাট, স্প্যাট স্ট্যাম স্কু, স্কু স্ট্যাম স্প্যাট। এরপরটা বলবেন আপনি। আচ্ছা, এটা ছিল আমাদের তাহলে, হ্যাঁ। স্পুক স্টেজ স্কিপ, স্কিপ স্টেজ স্পুক, স্পুক স্টেজ স্কিপ, স্কিপ স্টেজ স্পুক। লাস্ট ওয়ান যে সেটা হচ্ছে স্পিটি স্টা স্কোয়া, স্কোয়া স্টা স্পিটি, স্পিটি স্টা স্কোয়া, স্কোয়া স্টা স্পিটি। সাউন্ড ঠিক রাখার ট্রাই করবেন। যদি আমি খুব দ্রুত বলে যাচ্ছি কিংবা আহ, তাড়াতাড়ি বলে তাড়াহুড়া করছি, আমার একটু মিস্টেক হতে পারে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো টাং টুইস্টার। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া টাং টুইস্টটা কি, তাই না? টাং টুইস্টটা হলো জিহ্বার ব্যায়াম, জিম, অথবা আপনি বলতে পারেন যে জিহ্বার ব্যায়াম। আমাদের কথা বলার জন্য আমরা যে জিহ্বা বলি, জিভ, সেটার একটা ব্যায়াম আছে, সেই ব্যায়াম করাতে হবে। যেমন শরীর ভালো রাখতে ব্যায়াম দরকার, তেমনি কথা পরিষ্কার বলতে জিহ্বার ব্যায়াম দরকার। আর সেটাই হলো টাং টুইস্টার। প্রথমে আপনাদেরকে আমি এই টাং টুইস্টটাকে 3 ধাপে বিভক্ত করছি। ফার্স্ট স্টেপে রেখেছি ইজি, একদম একটু সহজ আকারে। দ্বিতীয় স্টেপে রেখেছি মিডিয়াম বা চ্যালেঞ্জিং। এরপরে স্টেপে রেখেছি কমপ্লিকেট, একটু জটিল গুলো। প্রথমত এখানে যে টাং টুইস্টটা দিচ্ছি, এটার অর্থ কি হচ্ছে, এর মিনিং কি হচ্ছে, এদিকে আপনাকে দেখা যাবে, ইট ডাজন্ট ম্যাটার, এটা লক্ষ্য করা যাবে না। আপনাকে শুধু সাউন্ড ঠিক রাখার জন্য, মুখের জড়তা দূর করার জন্য, ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য এটা বারবার পড়তে হবে। যারা ভাষাবিদ, ভাষা নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, অনুসন্ধান করেন, তারা বারবার বলতেছে যে একই জিনিস আপনারা বারবার রিপিট করেন, রিপিট করেন, রিপিট করেন, আপনাদের মুখের জড়তা দূর করার জন্য কিংবা ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য। ইংল্যান্ডের 5 বছরের বাচ্চা যেভাবে ইংলিশ ভাষায় কথা বলতে পারবে, আমাদের বাংলাদেশের অনেক ট্রেনার বা শিক্ষক রয়েছে, ইনস্ট্রাক্টর রয়েছে, তারাও সেভাবে কথা বলতে পারবে না। কারণ তাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমাদের কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা। আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি এটা রপ্ত করছি। এটা রপ্ত করার জন্য, তাদের ভাষা বোঝার জন্য আমাদের অনেক জড়তা থাকতেই পারে। সেই জড়তা দূর করার জন্যই টাং টুইস্টটা দেওয়া হয়েছে। এটা আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন একবার প্রথমত। এরপরে আপনি এক নিঃশ্বাসে এটা 5 থেকে 10 বার বলবেন। যদি কষ্ট হয় আপনি একবারে করে পড়ে যাবেন। এর মুখস্থ করতে হবে বিষয় এরকম না, আপনি দেখে দেখেই পড়বেন। পড়তে পড়তে দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। দেখবেন অনেক লোকই বলে না যে বলতে বলতে বক্তা, লিখতে লিখতে লেখক, গাইতে গাইতে গায়ক। সেটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে ঠপ খ্যাপ খ্যাপ টপ। প্রথম এক নিঃশ্বাসে আমি কিন্তু একবার বলেছি, প্রথমে আপনি 5-6 বার বলবেন না, কষ্ট হয়ে যাবে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে যাবে। ঠপ খ্যাপ খ্যাপ টপ, ঠপ খ্যাপ খ্যাপ টপ, ঠপ খ্যাপ খ্যাপ টপ, ঠপ খ্যাপ খ্যাপ টপ। এরপরে আপনি এটাকে 5 থেকে 10 বার বলার ট্রাই করেন। ঠপ খ্যাপ খ্যাপ টপ, 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 ঠপ খ্যাপ খ্যাপ টপ। এরপরেরটা হচ্ছে থিম থাই টেন টাইনি থাইস। প্রতি নিঃশ্বাসে আমি বলেছি এটা আপনি একবার বলবেন, যখন পারবেন তখন 5 থেকে 10 বার বলার ট্রাই করবেন। থিম থাই টেন টাইনি থাইস, 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 থিম থাই টেন টাইনি থাইস। থার্ড যেটা আসে সেটা হচ্ছে two turtles totally turned today, 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 two turtles totally turned today। সাউন্ড ঠিক রাখার ট্রাই করবেন। এরপর হচ্ছে Papa Polly pets a playful parrot,
Puffy are playful parrots. এই লাইনটা হবে। এরপরটা Cairo kicks are crooked corner kick. 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 আমি একটু দ্রুত বলার ট্রাই করছি, তবু স্লো বলছি বা আস্তে আস্তে বলছি, আপনারা সাউন্ড গুলো ঠিক রাখবেন। এছাড়া আমি আপনাদের সুবিধার্থে বাংলায় লিখে দিয়েছি, যাতে আপনারা এই শীট দেখে বাসায় বসে পড়াশোনা করতে পারেন। এই ছিল আমাদের ইজি 5টা ঠাং টুইস্টটা। এরপরে দ্বিতীয় স্টেপে আপনাদেরকে আমি দিয়েছি বড় কিংবা চ্যালেঞ্জিং, আপনি বলুন মিডিয়াম ঠাং টুইস্টটা। যেমন আপনি কিভাবে পড়বেন, প্রথমে এক নিঃশ্বাসে এক বাক্য এক সেন্টেন্স বলা ট্রাই করবেন। Carefully killing copper cups. Carefully killing copper cups. যখন এক নিঃশ্বাসে আপনি একবার বলতে পারবেন, এরপরে 5 থেকে 10 বার বলার প্র্যাকটিস করবেন। Carefully killing copper cups. 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 এটা হবে totally terrific tricky tongue twister. Totally terrific tricky tongue twister. Totally terrific tricky tongue twister. যখন আপনি এটাকে এক নিঃশ্বাসে বলতে পারবেন, এরপরে এক নিঃশ্বাসে এটা 5 থেকে 10 বার বলবেন, কখনো 5 বার, এরপরে 6 বার, এরপরে 7 বার, 8 বার, 9 বার, 10 বার। এটা আপনি বৃদ্ধি করবেন, সম্ভব হলে আরো উপরের দিকে চলে যাবেন, 15 লিটার করবেন যদি পসিবল হয় আপনার। এটা হবে totally terrific tricky tongue twister. 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 এরপরেরটা হচ্ছে can caft quiet caft Kate caft crawling. আচ্ছা, আপনি প্রথমে এক নিঃশ্বাসে এটা বলার ট্রাই করেন। Can caft quiet Kate caft crawling. এরপরে এক নিঃশ্বাসে এটা বলেন যে can caft quiet cat caft crawling. Can caft quiet Kate caft crawling. Can caft quiet Kate caft crawling. এরপরটা এটা একটা মজার পড়া, হ্যাঁ, খুব ভালো লাগবে এটা পড়ে দেখবেন। এটা আপনি প্রথমত এক নিঃশ্বাসে একবার বলবেন, আমি বারবার কথাগুলো বলছি আপনাদের বোঝার সুবিধার্থেই। Hold the puppy, pick the pen and pull the quota. এক নিঃশ্বাসে কিন্তু একবার বলেছি আমরা, তাই না? এবার বলেন pull the puppy, pick the pen and pull the quota. Pull the puppy, pick the pen and pull the quota. Pull the puppy, pick the pen and pull the quota. Pull the puppy, pick the pen and pull the quota. Pull the puppy, pick the pen and pull the quota. 10 নম্বরে এটা বলবেন a proper pot of coffee in a coffee pot. অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? আপনাদের মুখের হয়তো জড়তা ভাঙবে না, একটু কষ্ট করে। আমি 3 মাস যাবত প্র্যাকটিস করি না, 3 মাসের পরে যে আজকে হয়তো আমি প্র্যাকটিস করে বসলাম, এই মাঝখানে হয়তো আর দেখি নাই, দেখলেও ওই পড়াশোনা হয় নাই, তাও আমার মধ্যে জড়তা দেখা দিচ্ছে অনেকগুলা। A proper pot of coffee in a coffee pot. A proper pot of coffee in a coffee pot. ট্রাই করবেন বলার জন্য। এরপরে 3 স্টেপে যে ঠাং টুসটা দিয়েছি সেটা হচ্ছে একটু হার্ড, জটিল ও দীর্ঘ। যেমন হাই ট্র্যাক ট্রাভেলিং ট্রেলার ট্রাক ট্র্যাকার। হাই ট্র্যাক ট্রাভেলিং ট্রেলার ট্রাক ট্র্যাকার। প্রতি নিঃশ্বাসে একবার বলবেন, এরপরে প্রতি নিঃশ্বাসে 5 বার বলতে ট্রাই করবেন। হাই ট্র্যাক ট্রাভেলিং ট্রেলার ট্রাক ট্র্যাকার। 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 এরপরটা Peter properly prepare potato patties. Peter properly prepared peppery potato patties. Peter properly prepared peppery potato patties. 13 নম্বরে যে পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে the sick sheep shook the shepherd's shack. The sick sheep shook the shepherd's shack. কষ্ট হলে আপনি এক নিঃশ্বাসে একটাই বলেন, ধীরে ধীরে আপনার জড়তা দূর হবে, কিংবা এটা আপনি কয়েকবার প্র্যাকটিস করতে পারবেন। The sick sheep shook the shepherd's shack. The sick sheep shook the shepherd's shack. এরপরটা pickpocketing in public parks paints a painful picture. Pickpocketing in public parks paints a painful picture. একটু রিল্যাক্সে বলেন, যখন পারবেন তখন আপনার গতিটা একটু বাড়িয়ে দেবেন।
Pickpocketing in public parks paints a painful picture. 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 লাস্ট ওয়ান 10 নম্বরে যে আমাদের টাং টুইস্টার সেটা হচ্ছে seven silly say seven silly sailed swiftly sailed south. 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 আপনারা দেখে নেবেন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আমি একটু দ্রুত বলা ট্রাই করেছি, হয়তো আমার উচ্চারণগতভাবে কোনোটা আগে পরে ভুল হতে পারে। তবে আপনারা রিল্যাক্সে পড়বেন, বাসায় বসে আস্তে আস্তে পড়বেন, আশা করি পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো জায়গায় আটকে পড়েন কিংবা না বুঝে থাকেন, আমি তো জুম সাপোর্ট দিই আপনাদেরকে প্রতি শুক্রবারে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যদি সমস্যা হয় আমাকে ওই সময় নক দিবেন কিংবা ফোন দিবেন, আমি সেটা জুমে এসে আপনাদেরকে সলভ করার ট্রাই করবো। আশা করি আচ্ছা, আমাকে একটু বলেন তো যে এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন নাকি বোঝেন নাই? যে বুঝে থাকেন ইয়েস লেখেন, যদি না বুঝে থাকেন নো লেখেন, যাতে আমার বুঝতে একটু সুবিধা হয়, সাথে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আমরা যে নু বলি না, এন ও নু হবে না, ওইটা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী নও হবে। থ্যাংক ইউ, আশা করি আপনারা সকলে বুঝেছেন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রুলস অফ অ্যাসপিরেশন। অর্থাৎ কখন আপনি এই যে পি এর আমরা বলতাম ফর মতো সাউন্ড করি, ঠয়ের মতো সাউন্ড করি, খয়ের মতো সাউন্ড করি, আবার কখন পয়ের মতো, টয়ের মতো, খয়ের মতো সাউন্ড করব, সেই বিষয় নিয়ে কথা বলবো এখন। কয়েকটি রুলস দেওয়া আছে, তার মধ্যে প্রথম রুলসটা হচ্ছে যে উম, শব্দের শুরুতে ভি, টি, খেই, সি, কিউ বসলে তা অ্যাসপিরেটেড সাউন্ড হয়। যেমন দেখেন, শব্দের শুরুতে ফি বসেছে, তার মানে আপনাকে অ্যাসপারেটেড সাউন্ড করতে হবে। অ্যাসপারেটেড সাউন্ড মানে ফয়ের মতো সাউন্ড হবে, আর নন অ্যাসপারেটেড সাউন্ড মানে পয়ের মতো সাউন্ড হবে। গতকালকে আমরা এটা পড়েছিলাম। যদি আপনি গতকালকে ভিডিও না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। এটা হবে ফ্যান, পিপল, ফেই, ফ্যানসল। ফ্যান, পিপল, ফেই, ফ্যানসল। শব্দের শুরুতে টি বসলে সেটা ঠয়ের মতো সাউন্ড হয়, অর্থাৎ অ্যাসপারেটেড সাউন্ড হবে। তার মানে টেন, টাইম, টিম, টেবল। শব্দের শুরুতে খেই, সি, কিউ বসলে সেটা ক্ষয়ের মতো সাউন্ড হবে, অর্থাৎ অ্যাসপারেটেড সাউন্ড হবে। তাহলে আপনি বলতে পারেন কাইন্ড, কিং, ক্যান, কান্ট্রি, কোয়েশ্চেন, কুইন। রুল টুতে আমরা শিখবো এস এর পর ভি, টি, খেই, সি, কিউ বসলে তা নন অ্যাসপারেটেড সাউন্ড হয়। যেমন আপনাকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে এস এর পর যদি ফি বসে তাহলে সেটা পরের মধ্যে সাউন্ড হবে। তার মানে স্পাই, স্পট, স্পিকার। এস এর পরে টি বসলে সেটা টয়ের মতো সাউন্ড হবে, ঠয়ের মতো সাউন্ড হবে না। অর্থাৎ আপনাকে বলতে হবে স্টপ, স্টার্ট, স্টাডি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এস এর পরে খেই, সি, কিউ আসলে সেটা কয়ের মতো সাউন্ড হবে। যেমন স্কিন, স্কিল, স্কট। আচ্ছা, স্ক্রিনটা আমি একটু জুম করে নিই যাতে যারা দেখতেছে এদের সুবিধা হয়। এখানে 100 দিয়েছি, আরো 125 দিলে দেখে এরকম হয়। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে এটা। আশা করি এখন আপনাদের বড় স্ক্রিনে দেখা যাবে, যেহেতু আপনার মোবাইল ফোন দিয়ে ক্লাস করছেন। রুল 3, শব্দের বা সিলেবলের শেষে ফি বসলে তা নন অ্যাসপারেটেড সাউন্ড হয়, অর্থাৎ সেটা পয়ের মতো সাউন্ড হবে। বলা হয়েছে শব্দের শেষে বা সিলেবলের শেষে। প্রশ্ন হতে পারে যে ভাইয়া সিলেবল কি? কোন শব্দে যতগুলো ভাওয়াল থাকবে ততগুলো সিলেবল হবে। এই সিলেবলের সাহায্যে আপনি শব্দগুলো কিংবা বড় বড় যে শব্দ আছে সেটা ভেঙে ভেঙে পড়তে পারবেন। এই সিলেবলের বিষয়ে একটি ক্লাস আছে, সেই ক্লাসে আপনি বুঝতে পারেন। আপাতত বুঝেন যে সিলেবলের শেষে যদি ভি থাকে সেটা ফয়ের মতো সাউন্ড হয়, শব্দের শেষে থাকলেও সেটা পয়ের মতো সাউন্ড হয়। যেমন সি, এই, ফি শেষে রয়েছে, তার মানে এটা পয়ের মতো সাউন্ড হবে, ভয়ের মতো সাউন্ড হবে না। খ্যাপ, ট্যাপ, খপ, স্লিপ। এই যে সেপ্টেম্বার, সেপ, এখানে সিলেবাল দ্বারা এই অংশকে বিভক্ত করা হয়েছে। এই পুরোটা হচ্ছে একটা সিলেবাল, সরি সিলেবল। সিলেবলের শেষে ফি রয়েছে, তার মানে এখানে এই ফিটা ফয়ের মতো সাউন্ড হবে, এটা হবে সেপ। এখানে কিন্তু ভ বলা যাবে না, সেপ, সেপ। আশা করি আপনি বুঝেছেন। রুল 4 বলা হয়েছে শব্দের মাঝে অক্ষরটি ভি, টি, খে এর উপর স্ট্রেস দিলে অ্যাসপারেটেড সাউন্ড, আর স্ট্রেস না দিলে নন অ্যাসপারেটেড সাউন্ড হয়।
এখন প্রশ্ন করতে পারেন যে অ্যাসপারেটেড, সরি, স্টেজ কি? স্টেজ বিষয়ে আরেকটি ক্লাস আছে, সেটা আপনাদেরকে আমি বোঝাবো। আপনি আপাতত বোঝেন যে স্টেজ যদি থাকে তাহলে সেটা থি থাকলে ঠয়ের মতো সাউন্ড হবে, ফি থাকলে ফয়ের মতো সাউন্ড হবে। স্টেজ যদি না থাকে কিংবা স্টেজ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সেটা ঠয়ের মতো সাউন্ড হবে, সরি পয়ের, টয়ের মতো সাউন্ড হবে, পয়ের মতো সাউন্ড হবে, এই সমস্ত সাউন্ড থাকবে, ঠিক থাকবে। সো এখানে ইম্পর্ট্যান্ট, এই যে এখানে থি এসেছে, এই থিটা কিন্তু ঠয়ের মতো সাউন্ড এসেছে, এখানে স্টেজ দেওয়া আছে। আসলে স্টেজটা এখানে বোঝালে আপনারা বুঝবেন না, এখানে তিলক চিহ্ন দেওয়া থাকবে একটা। যখন আইপিএস সাউন্ড নিয়ে আমরা কাজ করব তখন তখন কিছু একটা ধারণা পাবেন, কিন্তু এই বিষয়ে ফুল ধারণা পাওয়ার জন্য আপনাদেরকে সম্ভবত অষ্টম নাকি নবম নম্বরে, নাকি সপ্তম, মনে হয় সঠিক একটা ক্লাস আছে, সেখানে দেখতে পারবেন। স্টেজ থাকলে সেটা ঠয়ের মতো কাজ করবে, তাই না? তাহলে ইম্পর্ট্যান্ট, এই যে এখানে ঠয়ের মতো কাজ করতেছে, ইম্পর্ট্যান্ট, এখানে স্টেজ আছে বিধায় ঠয়ের মতো কাজ করতেছে। এটা কম্পোজ, এই যেটা কিন্তু পয়ের মতো সাউন্ড হয় নাই, এটা ভয়ের মতো সাউন্ড হয়েছে। এরপরে অক্টু, এই যে ট, এই থি, এখানে স্টেজ নেই, তার মানে এটা টয়ের মতো কাজ করবে, টয়ের মতো উচ্চারিত হবে, অক্টু। ওয়াটা, এই যে দেখেন এখানে স্টেজ নাই, এটা টয়ের মতো কাজ করবে। এটা আপনার মাথার উপরে যেতে পারে, অপেক্ষা করতে হবে ভাই, একদিনে সবই তো পসিবল না, তাই না? আচ্ছা আমাকে বলেন আগে এখন, যে এই পর্যন্ত আপনাদের কোথাও সমস্যা আছে কিনা, যে রুলস গুলো দিলাম আপনাদেরকে, যে অ্যাসপারেটেড সাউন্ডের মোটামুটি 4টা রুলস দিয়েছি, এই 4টা পর্যন্ত বুঝেছেন কিনা? আচ্ছা 4 নম্বর রুল বোঝেন নাই এটা? আচ্ছা ওই ক্লাসে বুঝে দেবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি শুধু বুঝেন যে এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপরে আমাদের শিখতে হবে প্রনাউন্সিয়েশন অফ আর। দেখেন আমরা আর বলি, ব্রিটিশ ইংলিশ অনুযায়ী কখনো আর উচ্চারিত হয়, কখনো আর উচ্চারিত হয় না। আপনি বুঝবেন কিভাবে কখন আর উচ্চারিত হয়, কখন আর উচ্চারিত হয় না? রুলস দিব আপনার আজকে, সেই রুলস গুলো যদি রপ্ত করতে পারেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন। রুল 5-এ দেওয়া আছে, শব্দের শুরুতে আর হলে আর উচ্চারণ হয় না। দেখেন, সরি আমি আমি ভুল বলেছি, শব্দের শুরুতে আর হলে আর উচ্চারণ হয়। দেখেন এখানে শব্দের শুরুতে কিন্তু আর রয়েছে, তার মানে এই আরটি উচ্চারিত হবে, এটা হবে রেড, রিং, রান, রোড। 6 নম্বর রুল, আর এর পর ভাওয়াল, এই, ই, আই, ও, ইউ বসলে আর উচ্চারণ হয়। আপনাকে মাথায় রাখতে হবে যে আর এর পর যদি ভাওয়াল আসে তাহলে সেই আরটা উচ্চারিত হবে। যেমন দেখেন এখানে আর এর পর এই যে আই এসেছে, এখানে আইটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, তার মানে এখানে আই উচ্চারিত হবে। ফ্রাইডে, এখানে আর এর পর এই এসেছে, এইটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড। আমাদের সূত্রে কিংবা শর্তে বলা ছিল যে ভাওয়াল থাকলে আর উচ্চারিত হবে, তার মানে এটা হবে ফ্রাই। এখানেও আর এর পর এ এসেছে, তার মানে আপনাকে এখানে এই আরটা উচ্চারিত করতে হবে, এটা হবে ফ্রাই। আর এর পর ই এসেছে, এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, যেহেতু ভাওয়াল সেহেতু আপনাদেরকে এটা উচ্চারিত করতে হবে, এটা হবে ফরেস্ট, ফরেস্ট। আশা করি আপনি বুঝেছেন। রুল 7-এ বলা হয়েছে আর এর পর সেমি ভাওয়াল ডাব্লিউ ওয়াই বসলে আর উচ্চারণ হয়। তো দেখেন আর এর পর যদি সেমি ভাওয়াল বসে, নিশ্চয়ই আপনাদের মনে আছে গত ক্লাসে আমরা, ল্যাপটপে একটু সমস্যা দেখা যাচ্ছে, সম্ভবত কাজ করছে না, একটু সময় দিবেন। আর এর পর সেমি ভাওয়াল আসলে সে আর উচ্চারিত হবে, যেমন আর এর পর এখানে ওয়াই এসেছে, ওয়াইটা হচ্ছে একটা সেমি ভাওয়াল, তার মানে এটা হবে ক্রাই, ক্যারি, ফ্রাই, ট্রাই। 8 নম্বর রুলে বলা হয়েছে যে শব্দের শুরুতে ডাব্লিউ আর হলে ডাব্লিউ উচ্চারণ হয় না, তবে আর উচ্চারণ হয়। দেখেন শব্দের শুরুতে ডাব্লিউ আর এসেছে, এক্ষেত্রে ডাব্লিউ উচ্চারিত হবে না কিন্তু আর উচ্চারিত হবে, অর্থাৎ এটা হবে রাইট। ডাব্লিউ হবে না আর হবে, তার মানে এটা হবে রোড। ডাব্লিউ হবে না আর হবে, এটা হবে রং। ডাব্লিউ হবে না আর হবে, হবে র্যাক। আশা করি আপনি বুঝেছেন যে কোথায় আর উচ্চারিত হবে আর কোথায় আর উচ্চারিত হবে না। আচ্ছা, কথা বলছিলাম আর নেই, আমি একটু ব্রেক নিয়েছিলাম, আবার শুরু করছি।
আমাদের 9 নম্বর রুলে যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে শব্দের শুরুতে আর এইচ হলে এইচ উচ্চারণ হয় না, তবে আর উচ্চারণ হয়। যেমন দেখেন, শব্দের শুরুতে কিন্তু আর এইচ পাশাপাশি বসেছে, এখানে এইচ উচ্চারিত হবে না, আর উচ্চারিত হবে। এটা হবে রাইম, রাইনো, রিদম, রুবাব। রুল 10, শব্দে দুটি আর হলে একটি আর উচ্চারণ হয়। যেমন যদি কোনো শব্দে দুটি আর থাকে, সেখানে একটি আর উচ্চারিত হবে, আরেকটি আর উচ্চারিত হবে না, সেটা সাইলেন্ট থাকবে। যেমন এখানে দেখেন বিই ডাবল আর ওয়াই আছে, এটা বেরি হবে না, হবে বেরি। এস ও ডাবল আর ওয়াই আছে, সরি হবে না, কি হবে? এটা হবে সরি। হারি, ম্যারি। আপনারা দেখে নিন। 11 রুলসে বলা হয়েছে আর এর পর কনসোনেন্ট বসলে আর উচ্চারণ হয় না। দেখেন এখানে হচ্ছে আর এর পরে খেই বসাচ্ছে, তার মানে খেইটা হচ্ছে একটা কনসোনেন্ট, তার মানে এখানে চার উচ্চারিত হবে না, এটা হবে ড্রাক। আর এর পর আবারও খেয়ে এসেছে, এটা কনসোনেন্ট, উচ্চারিত হবে না, ওয়াক। আর এর পর থি এসেছে, এটা কনসোনেন্ট, এটা উচ্চারিত হবে না, এটা হবে হাট। আর এর পর থি এসেছে, কনসোনেন্ট, উচ্চারিত হবে না, অর্থাৎ এটা হবে শুট। আপনাকে মাথায় রাখতে হবে আর এর পর কনসোনেন্ট সাউন্ড আসলে সে আর কিন্তু উচ্চারিত হবে না। 12 নম্বর রুলে বলা হয়েছে শব্দের শেষে আর ই বসলে আর উচ্চারণ হয় না। যেমন দেখেন, শব্দের শেষে কিন্তু আর ই বসেছে, এটা আর হবে না, এটা হবে আ। এটা মুর হবে না, হবে মু। হিয়া, শেয়া, এখানে কিন্তু একটু আর উচ্চারিত হবে না। এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ অনুযায়ী বা ব্রিটিশ ইংলিশের রুলস। রুল 13-তে বলা হয়েছে আর এর পর পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন, এই যে ডট, আশ্চর্যবোধক চিহ্ন, ক্ষমা, প্রশ্নবোধক চিহ্ন কিংবা কোয়েশ্চেন মার্ক শব্দের শব্দের শেষে আর হলে আর উচ্চারিত হয় না। এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে শব্দের শেষে যদি ডট, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন এগুলো থাকে তাহলে সে আর উচ্চারিত হবে না, অথবা শব্দের শেষে আর হলে সে আর উচ্চারিত হবে না। যেমন দেখেন এখানে আই স আ কার, আমরা বলি কার, কার বলি তাই না? শব্দের শেষে আর এসেছে, তাহলে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এই আর উচ্চারিত হবে না, এটা হবে আই স আ খা, খার মতো সাউন্ড হবে, আর উচ্চারণ হবে না। প্লিজ টেক কেয়ার, এই দেখেন আশ্চর্যবোধক চিহ্ন বসেছে শেষে, তার মানে এখানে এই আর উচ্চারিত হবে না। রুল 14, যে শব্দের শেষের অক্ষর আর এবং পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হলে আর উচ্চারিত হয়। আপনি কি বুঝলেন? যে শব্দের শেষের অক্ষর আর, এটা একটা শব্দ, সেই শব্দের শেষের অক্ষর হচ্ছে আর, কিন্তু পরের শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তাহলে সেই আরটা উচ্চারিত হবে। তার মানে এখানে পরের শব্দের প্রথম অক্ষরটা এই, এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, তার মানে এখানে এই আর উচ্চারিত হবে, এটা হবে হার। অ্যাপল ইজ ফ্রেশ, এরপরটা দেখেন আর এর পর আই এসেছে, তার মানে এই ক্ষেত্রে আপনাকে আর উচ্চারণ করতে হবে, যেহেতু আমাদের সূত্রে বলা ছিল বা রুলসে বলা ছিল যে আর এর পর ভাওয়াল সাউন্ড আসলে সে আর উচ্চারিত হবে। তার মানে হবে ওভার ইট উই ক্যান সি দ্য স্কাই। আর এর পর আই এসেছে, তার মানে আর উচ্চারিত হবে আওয়ার আইট ইজ এক্সেলেন্ট। এরপরটা আর এর পর ও এসেছে, ওটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, তার মানে এখানে আপনাকে আর উচ্চারণ করতে হবে, এটা হবে their orange is sweet। আচ্ছা, এখন আমি একটু দ্রুত বলে যাব, এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, মূলত আমাদের যে রুলস গুলো দৈনন্দিন জীবনে খুব বেশি কাজে লাগে, এই 14টা রুলস খুব বেশি কাজে লাগে। এরপরে যে রুলস গুলো দিব আপনাদের, এগুলো খুব কাজে লাগে, তবে আমি একটু দ্রুত বলে যাব। এখানে প্রায় 83-র মতো রুলস রয়েছে, আমি জানি না কতটুকু দিতে পারবো আপনাদের আজকে, তো ট্রাই করবো সর্বোচ্চ দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, যাই, রুল 15, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন অফ শর্টকাট। অনেকগুলো শব্দ রয়েছে আমরা উচ্চারণ ভুল উচ্চারণ করি, সেই উচ্চারণ শুদ্ধ করার জন্য কিছু রুলস আছে, শর্টকাট রুলস। সেই রুলস গুলো যদি আপনি রপ্ত করতে পারেন, শব্দ উচ্চারণ গুলো আপনি রপ্ত করতে পারবেন। এছাড়াও আপনাকে শিখতে হবে আইপিএ সাউন্ড চার্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট সাউন্ড। সেই সাউন্ড রপ্ত করতে পারলে আর রুলস গুলো শিখতে পারলে আপনি দৈনন্দিন জীবনে 100%-এর কথা মধ্যে ধরেন আপনি 95% কথাগুলো শুদ্ধ ভাষায় বলতে পারবেন। রুল 15-তে বলা হয়েছে শব্দের শেষে এই ওয়াই বসলে তা এই এর মতো উচ্চারণ হয়। যেমন দেখেন শব্দের শেষে কিন্তু এই ওয়াই আসে, তার মানে এটা এই এমন একটা সাউন্ড হবে। আর আগে বলেছিলাম ডে, আজ থেকে বলবেন ডেই। সে না, এটা হবে সেই, এম এ ওয়াই। মে হবে না, হবে মেই, ফেই,
ডেই, সেই, মেই, ফেই, শেষে কিন্তু এই যে ডেই, ডেই এর মতো এসেছে সাউন্ড। শুরুতে বলা হয়েছে শব্দের শেষে জিএইচ বসলে তা ফয়ের মতো উচ্চারণ হয়। যেমন দেখেন শব্দের শেষে কিন্তু এখানে জিএইচ রয়েছে, তার মানে এই অংশটুকু ফয়ের মতো উচ্চারণ হবে। এটা হবে ইনাফ, টাফ, কফ, লাফ। আপনাকে সাউন্ড ঠিক রাখতে হবে। রুল 17, শব্দের মাঝামাঝি টি ইউ বসলে তা এর মতো উচ্চারণ হয়। যেমন ল্যাকচা, নেইচা, খালচা, সেন্সরি। রুল 17তে বলা হয়েছে ওয়ান সিলেবল শব্দের শেষে ওয়াই বসলে তা আয়ের মতো উচ্চারণ হয়। যে এম ওয়াই এটা কিন্তু ওয়ান সিলেবল, অর্থাৎ যে শব্দে একটি ভাওয়াল থাকবে কিংবা একটি ভাওয়ালের মতো উচ্চারণ হবে সেটা হচ্ছে ওয়ান সিলেবল। দেখেন এখানে এম ওয়াই, এই যে ওয়াই, ওয়াই আয়ের মতো সাউন্ড হয়, আইটা হচ্ছে একটা ভাওয়াল, এই সূত্রে এখানে একটি সিলেবল রয়েছে। তাহলে এম ওয়াই এটা হবে মাই, আই শেষে দেখেন আয়ের মতো সাউন্ড হয়েছে, এম ওয়াই মাই, মাই, মাই শেষে আয়ের মতো সাউন্ড এসেছে, তাই না? এবার এটা হবে ফ্লাই, শাই, ড্রাই। আপনি এই রুলস গুলো পড়ে নেবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন কিংবা আপনার রপ্ত করতে সহজ হবে। রুল 19 বলা হয়েছে মাল্টিপল সিলেবল শব্দের শেষে ওয়াই বসলে তা ই এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ একটি শব্দে একাধিক সিলেবল থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে যদি ওয়াই শেষে থাকে সেই শব্দের, সেটা ই এর মতো সাউন্ড হবে। যেমন দেখেন এখানে এই যে এইচ এ, এটা একটা সিলেবল, এটুকু একটা সিলেবল নির্দেশ করা হয়েছে। ডাবল ভি ওয়াই এটা আরেকটা সিলেবলে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এই শব্দে দুটো সিলেবল রয়েছে, শেষেরটা ই এর মতো সাউন্ড হবে। যেমন হ্যাপি, হ্যাপি শেষে ই এর মতো সাউন্ড এসেছে ওয়াই থাকলে। হ্যাপি, সানি, ফানি, পলিসি, ওয়াই থাকলে সেটা কিন্তু এর মতো সাউন্ড হবে। অবশ্যই মাল্টিপল সিলেবল লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট রুলস, খুব ভালো করে বোঝার ট্রাই করুন এটা। যে রুল 20 বা 20 বলা হয়েছে ডাব্লিউ এইচ এর উচ্চারণে এইচ উজ্জ্ব থাকে, অর্থাৎ সাইলেন্ট থাকে, কিন্তু ডাব্লিউ এইচ এর পর ও হলে ওয়াই উচ্চারণ হয় না। প্রথমটা আপনাকে বুঝতে হবে, যদি শব্দের শুরুতে ডাব্লিউ এইচ থাকে এরপরে থাকলে সেই এইচটা সাধারণত সাইলেন্ট থাকে কিংবা এইচ উচ্চারিত হয় না, কিন্তু এই ডাব্লিউটা উচ্চারিত হয়। এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ এইচ এইটি, এখানে এইচ উচ্চারিত হবে না, এটা উজ্জ্ব থাকবে কিংবা বলতে পারেন সাইলেন্ট থাকবে। তার মানে আপনি বলতে পারেন এটা হবে ওয়াট। ডাব্লিউ এইচ ই আর ই আমরা ব্রিটিশ টুলসে পড়েছি যে শব্দের শেষে আর ই থাকলে সেটা উচ্চারিত হয় না, তার মানে এখানে এটা উচ্চারিত হবে না। আবার এখানে এইচ উচ্চারিত হবে না, এটা হবে ওয়া, ওয়া এমন একটা সাউন্ড হবে। এখানে এইচ উচ্চারিত হবে না, আমি রেড কালার দিচ্ছি আপনারা বুঝে নেবেন, এটা হবে ওয়াই, এটা হবে ওয়েন। ডাব্লিউ এইচ এর পর এইচ আসলে সেই এইচ কিন্তু উচ্চারিত হবে না, উজ্জ্ব থাকবে, এটা হবে ওয়েন। তাহলে এটা ডাব্লিউ এর পর এইচ এসেছে, তার মানে এই এইচটা উচ্চারিত হবে না, এটা হবে উইচ। দেখেন পরে কিন্তু বলা ছিল যে কিন্তু ডাব্লিউ এইচ এর পর ও হলে ডাব্লিউ উচ্চারণ হবে না। শর্ত ছিল যে ডাব্লিউ এইচ এর পরে ও হয়, সেই ক্ষেত্রে এই ডাব্লিউ উচ্চারিত হবে না, এটা হয়ে যাবে সাইলেন্ট লেটার কিংবা উজ্জ্ব থাকবে। তাহলে থাকে আমাদের এইচ ও, এটা হয় হো। দেখেন আবারও এই ডাব্লিউ এইচ ও, শর্ত ছিল ডাব্লিউ এইচ এরপর ও হলে, ডাব্লিউ এইচ এরপর ও হলে এই ডাব্লিউ উচ্চারিত হবে না, এটা হবে হোম, হোম। আশা করি আপনি বুঝেছেন। রুল 21, শব্দের শেষে আই জি এন বসলে তা আইনের মতো উচ্চারিত হয়, তবে জি উজ্জ্ব থাকে, তার মানে সাইলেন্ট থাকে। তো দেখেন শেষে আই জি এন এটুকু হবে আইনের মতো উচ্চারণ, আইনের মতো উচ্চারিত হবে। অর্থাৎ এটা হবে ডিজাইন, সাইন, সাইন, এই যে আইনের মতো শেষে কিন্তু সাউন্ড আসছে। রিজাইন শেষে আইনের মতো আসছে। ফরেন শেষে আইনের মতো সাউন্ড আসছে। রুল 22 বলা হয়েছে শব্দের শেষে আই প্লাস কনসোনেন্ট প্লাস ই বসলে তা আই এর মতো উচ্চারিত হয়। শব্দের শেষে কোনটা, এটা প্রথমে বলছে আই, এরপরে কনসোনেন্ট, দেখেন আই বসেছে, এরপরে সি হচ্ছে একটা কনসোনেন্ট, এরপরে আবার ই এর কথা বলেছে তারা, ই বসেছে। যদি এই অংশটুকু বসে তাহলে এর উচ্চারণ হয় আয়ের মতো। যেমন নাইস, এন আই সি, নাইস, এম আই সি ই, এই অংশটা কি হবে বলুন তো? মাইস, আই
জেড ই অংশটা হবে সাইজ, SIZ, এটা হবে সাইজ। RIC এটা হবে রাইস। আশা করি আপনি বুঝেছেন, এই একই ধরনের সাউন্ড হবে এক্ষেত্রে। রুলতে এসে বলা হয়েছে GHT শব্দের মধ্যে বা শেষে বসলে শুধু টি উচ্চারিত হয়। যেমন দেখেন GHT তিনটা কিন্তু একত্রে, সরি এটা বলা হয়েছে শব্দের শেষে থাকলে, শব্দ শেষে রয়েছে টি, এই ক্ষেত্রে শুধু টি এর উচ্চারিত হবে। অর্থাৎ এটা হবে মাইট, মাইট, এরপরটা লাইট, রাইট, নাইট। রুল 24, শব্দের শুরুতে ই এক্স প্লাস ভাওয়েল বসলে তা জোর দিয়ে ইক্স এর মতো উচ্চারণ হয়। মোস্ট অফ দি স্টুডেন্টস এটা ভুল করে ফেলে, অথবা আপনি বলতে পারেন বেশিরভাগ মানুষই যারা শিক্ষক আমাদের পড়ান কিংবা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছে এরাও জানে না এই রুলসটা, তারা ভুল করে ফেলে। এটা হচ্ছে, যদি আমাকে রুলসে বলা হয়েছে ই এক্স, ই এক্স, এই ই এক্স এর পরে ভাওয়াল সাউন্ড আসে, তাহলে ইক্স এর মতো সাউন্ড হয়। দেখেন ই এক্স এর পরে আই এসেছে, তার মানে আইটা হচ্ছে একটা কি আমাদের ভাওয়াল সাউন্ড আপনি বলতে পারেন, তাই না? আইটা হচ্ছে একটা, আচ্ছা রেড করে দিই, এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড। এটা হবে ইক্স এমন একটা সাউন্ড হবে। তাহলে এক্সিস্ট, এক্সিস্ট বলা যাবে না, বলা যাবে এক্সিস্ট। সেম ই এক্স এই এসেছে এখানে, এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, এটা হবে এক্সাম্পল, এক্সাম্পল। এক্সাম্পল বলবেন না ভুলেও, বলবেন এক্সাম্পল। EXAMINE, তাহলে EX এটা হবে ইক্স, এরপরে এ এসেছে, জুড়ে বলতে হবে ইক্স। দেখেন এক্স এর পরে ভাওয়াল এসেছে, এটা হবে এক্সামিন। এক্সামিন বলা যাবে না, বলা যাবে এক্সামিন। 25 রুলে বলা হয়েছে শব্দের শুরুতে ই এক্স প্লাস কনসোনেন্ট বসলে তা এক্স এর মতো উচ্চারিত হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই এক্স বসেছে, ই এক্স এর পরে আমাকে বলা হয়েছে কনসোনেন্ট বসলে, এই যে সি বসেছে, তার মানে সিটা হচ্ছে একটা কনসোনেন্ট। যদি কনসোনেন্ট বসে তাহলে সেটা এক্স এর মতো উচ্চারণ হবে। অর্থাৎ এটা হবে অ্যাকসেপ্ট, এক্সকিউজ, এক্সপার্ট, এক্সপ্যান্ড। রুল 26 বলা হয়েছে শব্দের শেষে এই প্লাস কনসোনেন্ট প্লাস ই হলে তা এই এর মতো উচ্চারিত হয়। কি বলেছে? শব্দের শেষে বসতে হবে, এ বসবে, সরি এই বসবে, এরপরে কনসোনেন্ট, এমটা হচ্ছে কনসোনেন্ট, এরপরে ই, ই বসবে, বসেছে, বসলে এই অংশটুকুর উচ্চারণ হবে এ এর মতো। তার মানে এটা হবে সেম, নেইম, টেক, ডেট। রুল 27, শব্দের শেষে ই থাকলে উচ্চারিত হয় না, তবে ডাবল ই থাকলে ই, এটা লং সাউন্ড হবে, দীর্ঘ ই এর মতো উচ্চারণ হবে। দেখেন বলা হয়েছে শব্দ শেষে একটাই থাকলে উচ্চারিত হবে না, তাহলে একটাই, এটুকু বাদ। আমি বললাম ভাই তুমি বিদায়, তুমি হচ্ছে সাইলেন্ট লেটার, তাহলে এটা হবে কেক। এল ও ভি, এই অংশটুকু হবে লাভ, এখানে কিন্তু এল এর উচ্চারিত হয় নাই। দেখেন টি ডাবল ই, ডাবল ই থাকলে সেটা কিন্তু ই লং এর মতো কাজ করবে, দীর্ঘ এর মতো কাজ করবে, এটা হবে থি, ফ্রি। রুল 28 বলা হয়েছে শব্দের শুরুতে খে এন বসলে খে উচ্চারিত হয় না, তবে এন উচ্চারিত হয়। যেমন KNIFE, এটা এই খে উচ্চারিত হবে না, শুরুতে যেহেতু বসছে এন উচ্চারিত হবে, এটা হবে নাইফ, নি, নৌ, নক। রুল 29 বলা হয়েছে শব্দের শেষে TION বসলে তা শনের মতো উচ্চারিত হয়। যেমন এই দেখেন শব্দের শেষে কিন্তু TION বসেছে, তার মানে এটা শনের মতো উচ্চারিত হবে, এটা হবে শন। তার মানে নেশন, রিলেশন, এডুকেশন, কন্ডিশন। রুল 30, এম প্লাস বি এরপরে ভাওয়াল না বসলে বি উচ্চারিত হয় না। অর্থাৎ এম এর পরে যদি বি বসে, এরপরে কোনো ভাওয়াল না থাকে, সেক্ষেত্রে বিটা উচ্চারণ হয় না, এই বি উচ্চারিত হবে না, এটা হবে ল্যাম, এটা হবে হোম, এটা হবে থাম, ওয়াম। রুল 31, এল প্লাস এম এরপরে ভাওয়াল না থাকলে এল উচ্চারিত হয় না। অর্থাৎ এল, এম একত্রে বসলে এরপরে যদি কোনো ভাওয়াল না থাকে, সেক্ষেত্রে এই এলটা উচ্চারিত হবে না, এটা হবে তার মানে কি খাম, ফাম, ভাম, সাম। রুল 32, শব্দের শুরুতে ফি এস বসলে ফি উচ্চারিত হয় না, তবে এস উচ্চারিত হয়। ফি এস বসলে, তাও শব্দের শুরুতে এই ফি উচ্চারিত হবে না, এস থেকে উচ্চারিত হবে, এটা হবে সাম, সাম, সাইকি, শুরু, সাইকোলজি। রুল 33, শব্দে এম ফি টি একত্রে বসলে ফি উচ্চারণ হয় না, কিন্তু এম টি উচ্চারণ হয়। যেমন
দেখেন এখানে এম ভিটি বসেছে, কিন্তু ফি উচ্চারিত হবে না, আর বাকিগুলো উচ্চারিত হবে। এটা হবে tempt, prompt, attempt, exempt। রুল 35-এ বলা হয়েছে শব্দের শেষে ও ইউএস বসলে তা আসের মতো উচ্চারিত হয়। দেখেন শব্দের শেষে কিন্তু ও ইউএস বসেছে, তার মানে এই অংশটুকু আসের মতো হবে। ফেমাস, ডেলিশাস, ফ্রেশাস, ডেঞ্জারাস। এরপরটা শব্দের শেষে এস ইউ আর ই অর্থাৎ সোয়া আমরা বলি যাকে, এস ইউ আর ই এটা হলে যা, আর ডাবল এস ইউ আর ই হলে তা সায়ের মতো উচ্চারিত হয়। দেখেন শব্দ শেষে কিন্তু এখানে এস ইউ আ ই এটুকু আছে, তার মানে এটা হবে যার মতো হবে। এটা হবে ম্যাজা, ফ্লেজা, ডাবল এস আছে, তার মানে এটা হবে সায়ের মতো উচ্চারণ। ফ্রেশা, অ্যাশা। সি প্লাস আই ই ওয়াই হলে দন্তস্ব, অন্যথায় ক অথবা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। অর্থাৎ আপনাকে রুলস পড়ে বুঝতে হবে, যদি সি এর পরে আই থাকে তাহলে দন্তস্বর উচ্চারিত হবে। যেমন সি এর পরে আই আসছে, এটা হবে সিটি। সি এর পরে ই হলে, সি এর পরে ই এসেছে, তার মানে এটা হবে আইস। সি এর পরে ওয়াই হলে, সি এর পরে কি বলছে, ওয়াই হলে, যাই হোক এখানে ওয়াই দিয়ে আমি কোনো শব্দ হয়তো লিখি নাই, আপনারা দেখে নেবেন, থাকলে সেটা দন্তস্বর উচ্চারিত করবেন, অন্যথায় সেটা ক অথবা ক্ষয়ের মতো হবে। যেমন এটা হবে খ্যাট, ক্রিটিক্যাল। রুল 38, জি প্লাস আই ই ওয়াই অর্থাৎ জি এর পরে যদি আই ই ওয়াই হয় তাহলে সেটা বর্গীয় ঝড় মতো উচ্চারিত হয়, অন্যথায় সেটা ঘয়ের মতো উচ্চারণ হয়। যেমন জি এর পরে আই এসেছে, এটা জয়ের মতো উচ্চারিত হবে, এটা হবে জায়ান্ট। জি এর পর ই এসেছে, জয়ের মতো উচ্চারিত হবে, এটা হবে জেন্টল। জি এর পরে ওয়াই আসছে, জয়ের মতো উচ্চারিত হবে, এটা হবে জিম। কিন্তু জি এর পরে অন্য কিছু আসলে সেটা গয়ের মতো উচ্চারিত হয়, এটা হবে আগেইন। যেমন জি এর পরে এ এসেছে, তেমন আগেইন। জি এর পরে আর এসেছে, এটা হবে অ্যাংরি। জি এর পরে এ এসেছে, এটা হবে গ্যারেজ। রুল 39, শব্দের শেষে কিউ ইউ ই বসলে তা ক্ষয়ের মতো উচ্চারণ হয়। যেমন এন, কিউ ইউ ই এটুকু, এনফ্রিক, ইউনিক, চেক, অবলিক। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট হলে তা আয়ের মতো উচ্চারিত হয়। যেমন দেখেন কনসোনেন্ট, বিটা কনসোনেন্ট, ইউটা কনসোনেন্ট, আবার থিও কনসোনেন্ট। সি কনসোনেন্ট ইউ, এরপর এটা কনসোনেন্ট। বাট, খাট, সান, রান। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফুট হবে এটা। রুল 41, ইয়া প্লাস কনসোনেন্ট হলে তা আয়ের মতো উচ্চারিত হবে। যেমন দেখেন ই, এই, আ, ই, এই, আচ্ছা আমি একটু কেটে নিচ্ছি, ই, এই, আ, এরপরে যদি কনসোনেন্ট আসে, ডি হচ্ছে একটা কনসোনেন্ট, এটা হবে হার্ট, আত, লান, আন। 42 রুলসে বলা হয়েছে আই ও এর উচ্চারণ আয়ের মতো উচ্চারণ হয়। যেমন বায়োলজি, বায়োলাইশন, পায়োনিয়া, বায়োগ্রাফি। রুল 43-এ বলা হয়েছে দুই বা ততোধিক সিলেবলে শব্দের শেষে এই এল হলে তা অলের মতো শব্দ উচ্চারণ হয়। দুই, কমপক্ষে এটলিস্ট দুটি সিলেবল থাকতে হবে। দেখেন এখানে আই একটা ভাওয়াল, এই একটা ভাওয়াল, তার মানে দুইটা সিলেবল আছে। সেই সিলেবলে যদি শব্দের শেষে এই এল থাকে তাহলে সেটা অলের মতো উচ্চারিত হবে। শব্দের শেষে এই এল আছে, এটা অলের মতো উচ্চারিত হবে। এটা হবে অ্যানিমাল, লজিক্যাল, এর শেষে এটা কিন্তু অলের মতো সাউন্ড হবে এখানে, অলের মতো, এখানে এটা অলের মতো, এটা অলের মতো। তাহলে অ্যানিমাল, লজিক্যাল, হসপিটাল, প্র্যাকটিক্যাল। রুল 44, শব্দের শেষে এ ডাবল এল ওয়াই হলে এই উচ্চারণ হয় না, তবে ডাবল এল ওয়াই উচ্চারণ হয়। যেমন দেখেন এই ডাবল এল থাকলে এই উচ্চারিত হবে না, এটা সাইলেন্ট থাকবে, বাকিগুলো উচ্চারিত হবে। তার মানে বলতে হবে ফাইনালি, টোটালি, নর্মালি, বেসিকলি। এগুলো কিন্তু এটা ন্যাশনাল সাউন্ড। শব্দে ও এই প্লাস কনসোনেন্ট হলে ও এই এর উচ্চারণ ও এর মতোই হয়। যেমন দেখেন ও এই, এরপরে কনসোনেন্ট আসলে এই ডিটা হচ্ছে একটা কি কনসোনেন্ট সাউন্ড, তার মানে এটা হবে ও এর মতো উচ্চারিত হবে এই ক্ষেত্রে। যেমন এটা হবে রোড, লোন, কোস, টোস্ট। রুল 46-এ বলা হয়েছে কনসোনেন্ট ই এই কনসোনেন্ট আর ছাড়া দীর্ঘ ই, লং ই এর মতো উচ্চারিত হবে। কি বলছে প্রথমে কনসোনেন্ট, কনসোনেন্ট দিলাম আমি, এটা কনসোনেন্ট, এরপরে বলছে ইডি, ইডি দিলাম, এরপরে কনসোনেন্ট হতে হবে কিন্তু সেটা আর ছাড়া, অর্থাৎ আর বসতে পারবে না, ওই ক্ষেত্রে সেটা ই,
ই এমন একটা সাউন্ড হবে, যেমন লিট, রিট, সিট, ফিশ। 47 কনসোনেন্ট আই ও হলে অয় অয় এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ কনসোনেন্ট বসবে প্রথমে, এরপরে যেটা হচ্ছে একটা কনসোনেন্ট, এরপরে ও আই এতটুকু বসলে, এই রুলস অনুযায়ী বসলে সেটা হয়ে যাবে আমাদের এর মতো সাউন্ড। জয়, পয়েন্ট, ভয়েস, চয়েস, বলেও চয়েস বলা যাবে না ইন্টারন্যাশনাল সাউন্ড অনুযায়ী। শব্দের শেষে টি সি এইচ বসলে তা জয়ের মতো উচ্চারণ হয়, যেমন এই যে টি সি এইচ বসলে শব্দের শেষে সেটা কি হবে, জয়ের মতো উচ্চারিত হবে। এটা হবে ওয়াচ, ব্যাচ, ম্যাচ, ক্যাচ। শব্দের শেষে ডাবল ই প্লাস আ হলে তা ইয়া এর মতো উচ্চারিত হয়। ডাবল ই আ, এটা হবে ডিয়া, বিয়া, স্টিয়া, চিয়া। রুল 50, ডাবল ই প্লাস কনসোনেন্ট হলে ই দীর্ঘ এর মতো সাউন্ড হবে। দেখেন ডাবল ই প্লাস কনসোনেন্ট, এটা দীর্ঘ এর মতো সাউন্ড হবে, যেমন নেট, কিপ, ফিল, স্টিল। শব্দের শেষে এস টি এল হলে টি উচ্চারণ হয় না, কিন্তু এস এল উচ্চারিত হয়। শব্দের শেষে বলা হয়েছে এস টি এল, এতটুকু হলে টি উচ্চারিত হবে না, আর বাকিগুলো উচ্চারিত হবে, অর্থাৎ এস এল উচ্চারিত হবে। তার মানে আমরা বলতে পারি এটা হবে ন্যাসল, হাসল, বাসল, ধিসল। এগুলো আমার নিজের হাতে লেখা, করে নেবেন। শব্দে ভাওয়াল প্লাস বিটি হলে বি উচ্চারণ হয় না, কিন্তু টি উচ্চারণ হয়, যেমন ভাওয়াল পর বিটি বলা হয়েছে। ভাওয়াল কোনটা, এই যেটা, এরপরে ভাওয়াল হচ্ছে ই, এরপরে আছে বিটি, হলে এই টি উচ্চারিত হবে না, বাকিগুলো উচ্চারিত হবে। তার মানে এটা হবে ডেট, ডাউট, সাটল, লিম্ড। শব্দের শেষে এম এন বসলে এন উচ্চারণ হয় না, তবে এম উচ্চারিত হয়। এম এন আছে এখানে, এম উচ্চারিত হবে না, এন উচ্চারিত হবে। এটা হবে, সরি, এন উচ্চারিত হবে না, এম উচ্চারিত হবে। এটা হবে ড্যাম, অটম, সোল্যাম, কন্ডেম। আই আর ও আই আর, যখন আই আর অথবা ইউ আর অথবা ও আর অথবা ই আর এরপরে কনসোনেন্ট হয়, তখন আ এর মতো উচ্চারিত হয়। যেমন দেখেন আই আর আছে, তারপরে এসটা হচ্ছে কনসোনেন্ট, এটা হবে আ, আ ফার্স্ট। ইউ আর এরপর কনসোনেন্ট আসছে, আর মতো সাউন্ড হবে হাট। ও আর এরপরে খেয়ে আসছে কনসোনেন্ট, এটা আর মতো সাউন্ড হবে ওয়াক। ই আর আছে এরপরে ভি, ভি কনসোনেন্ট, এজন্য এটা আর মতো সাউন্ড হবে, এটা হবে সাফ, সাফ। গলা শুকিয়ে গেল আজকে, কিন্তু মোটামুটি অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আর একটু থাকেন, প্রায় শেষের দিকে। আপনি কি বিরক্ত হচ্ছেন? যে বিরক্ত হন তাহলে বলেন, আমি অফ করে দিই। আচ্ছা আচ্ছা, চালিয়ে যাব, ঠিক আছে। রুল 15-এ শব্দে জি এইচ একসাথে থাকলে তা উচ্চারণ হয় না। যেমন দেখেন, জি এইচ একসাথে থাকতে হবে, সেই ক্ষেত্রে সেটা উচ্চারিত হবে না। এটা হবে রাইট, লাইট, নাইট, ফ্লাইট। যদি ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়াল থাকে, তবে ইউ উচ্চারণ ইউ এর মতো হয়। তাহলে ইউটা হচ্ছে কি প্রথম, এরপরে ভি, এটা কনসোনেন্ট, সূত্র কনসোনেন্ট, পরে ভি, ভাওয়াল থাকতে হবে, ভাওয়াল হচ্ছে ই, এটা ই এর মতো উচ্চারিত হবে। এটা হবে কিউব, কিউট, মিউট, টিউব। সিসি প্লাস ভাওয়েল অথবা কনসোনেন্ট হলে সিসি এর উচ্চারণ ক্ষয়ের মতো হয়। যেমন প্রথমে বলছে ডাবল সি বাস, হ্যাঁ ডাবল সি, এরপরে ভাওয়াল আসলে ইউটা হচ্ছে ভাওয়াল, এরপরে কনসোনেন্ট আসলে কিংবা ভাওয়াল আসলে সেটা ক্ষয়ের মতো সাউন্ড। অ্যাকিউজ, অ্যাকুরেট, অ্যাকাউন্ট, অ্যাক্টিং, সরি আমার বলেছি, এটা অকটিন। কনসোনেন্ট এআই হলে এ এর উচ্চারণ এ এর মতো হয়। তাহলে কনসোনেন্ট কোনটা, এই যেটা, এরপরে এ এসেছে, তার মানে এটা এ এর মতো উচ্চারিত হবে। এটা হবে গেইন, মেইন, ফেইট, স্ট্রেইট। শব্দের শেষে আই আর ই থাকলে তা আয়া এর মতো উচ্চারণ হয়। যেমন দেখেন, আই আর ই এতটুকু থাকলে সেটা আয়ার মতো উচ্চারিত হবে। তার মানে এটা হবে ড্রায়া, মায়া, ফায়া, ইন্সপায়ার। রুলস, পরবর্তী যে রুলস সেটি হচ্ছে, শব্দে কনসোনেন্ট প্লাস আর অথবা এল এরপর আবার ইউ বসলে সেটা ইউ এর মতো উচ্চারিত হয়। যেমন ব্লু,
ক্লো, গ্লো, থ্রো, এরকম। ইউ প্লাস দুটি কনসোনেন্ট যেগুলো আলাদা আলাদা সিলেবল তৈরি করে তখন ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন দেখেন, ইউর পর দুটি কনসোনেন্ট হতে হবে, ইউর পর দুটি কনসোনেন্ট বসেছে যেগুলো আলাদা সিলেবল তৈরি করে তখন ইউর উচ্চারণ আয়ের মতো সাউন্ড হয়। যেমন এই দেখেন, নাচ, যেখানে জ আর সরি ডি আর জি, এখানে আরেকটা রুলস, সেটা তো এখানে বলা হয় না ওইভাবে, সেটা মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে জি এর পরে ডি থাকলে এই ডি উচ্চারিত হয় না, জি এর মতো উচ্চারিত হয়। যেমন না, এটা হয় জ, দুটা মিলে হয় নাচ। যেমন নাম্বা, এটুকু হবে না, এটুকু হবে নাম্বা, নাম্বা, এমন একটা সাউন্ড হবে। জাস্টিস, জাস্টিস। কনস্ট্রাকটিভ অর্থাৎ কনস্ট্রাকটিভ শব্দে ডিজি, ডি, যেই একসাথে হলে জি উচ্চারণ হয় না, কিন্তু জি অথবা জে উচ্চারিত হয় জয়ের মতো। যেমন ব্যাচ, এই দেখেন, এই যে দুইটা ডিজি থাকলে আমি একটু আগে বলেছিলাম সেটা জোয়ার মতো উচ্চারিত হবে। ব্যাচ, এটাও জয়ের মতো উচ্চারিত হবে। জাজ, অ্যাডজয়েন, অ্যাডজয়েন বলা যাবে না, বলা যাবে অ্যাজয়েন। অ্যাডজাস্ট বলা যাবে না, বলা যাবে অ্যাডজাস্ট। আচ্ছা, ফ্রিতে রুলস আপনাদের, আচ্ছা যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে থাক, আপাতত এই পর্যন্ত থাক। যারা রেজিস্ট্রেশন করছেন তাদেরকে তো আমি লিঙ্ক দিবই, আপনারা লিঙ্ক থেকে পড়ে নিন। আরো বাকি কিছু রুলস আছে, এই রুলস গুলো এতগুলো আপনাদের প্রয়োজন নাই, মোটামুটি আপনাদের 50টা রুলস একটু পড়াশোনা করবেন, মনে রাখবেন। বিষয়টা এরকম না যে আপনাকে মুখস্থ করতে হবে রুলস গুলো। আসলে আপনি যখন পড়বেন, প্র্যাকটিস করবেন, রিয়েল লাইফের সাথে কিংবা বাস্তব জীবনের সাথে মিল রাখবেন, তখন এমনিতেই আপনার আয়ত্তে চলে আসবে। সো আমি ক্লাসটি আর বড় করতে চাচ্ছি না, আমি এখানে বিদায় নেবো। তবে আপনাদেরকে দেখাই দেই, ও যারা ভিডিও দেখবেন তারা তো দেখতে পারবেন সম্পূর্ণ। একটু আস্তে আস্তে আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা দেখে নিন। মোটামুটি আমাদের আমি সম্ভবত 83টি রুল সাজিয়েছি, আমি যতটুকু মনে পড়ে তাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, আপনারা দেখে নিন, এটা সারা জীবন আপনার কাজে লাগবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।